আসসালামু আলাইকুম। আসলে দুঃখিত, আমি একটু লেট করে ফেলছি। লাইভে আসছিলাম কিন্তু আবার একটু করে অন্য একটা কাজের কথা মনে পড়ছে হঠাৎ করে, সেজন্য। আচ্ছা যাক, তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমাদের যে ফ্রেন্ডরা আছে পরিচিত, যারা আমার এই গ্রুপটাতে জয়েন হয়েছে, শুধু তাদেরকে মেনশন করো। হ্যাঁ, বাইরের স্টুডেন্টদেরকে কিন্তু আমাদের এখানে মেনশন করা যাবে না, এটা যেহেতু প্রাইভেট বেস। আর মোস্টলি এখানে যে স্টুডেন্ট গুলো আছে তার 50% হচ্ছে ভর্তিকৃত স্টুডেন্ট। তো সেজন্য শুধুমাত্র যারা তোমাদের পরিচিত ফ্রেন্ডদের মধ্যে যারা এই গ্রুপে আছে তাদেরকে মেনশন করে দাও। আবার আমার যে মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো আছে, সবগুলো মেসেঞ্জার গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক দিয়ে দাও। সবাই একটু ক্লিয়ার করো তো, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর আমাকে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, এই দুইটা জিনিস একটু শিওর করো। আমার কথা শোনা যাচ্ছে কিনা আর আমার এই সাউন্ড ক্লিয়ার কিনা, বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করতে হবে সবাইকে। ম্যাক্সন দাস লিখছে অল ক্লিয়ার। মোহাম্মদ জুবাইদ বলছে তাকে মেসেঞ্জার গ্রুপে এখনো অ্যাড করা হয় না কেন। ইনশাল্লাহ করা হবে। আমাদের আগে যে মেসেঞ্জার গ্রুপগুলো ছিল সেগুলোতে যারা অ্যাড আছে তো আছে, তোমাদের মধ্যে যারা নতুন তাদের জন্য আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ করা হবে, ওই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পড়া শুরু করে দিচ্ছি সময় নষ্ট না করে। আমাদের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু অনেক মূল্যবান। আমরা শুরু করছিলাম কেমিস্ট্রি সেকেন্ড পেপার, তো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আজকে আমরা সেকেন্ড ক্লাসটা নিব পরিবেশ রসায়নের উপর। আগের ক্লাসে আমরা দেখছিলাম কি, চলো ছোট করে একটু সামারিটা বলে ফেলি। প্রথমে আমরা পড়ছিলাম পৃথিবীর পরিবেশ, পৃথিবীকে নিয়ে পৃথিবীর চারপাশে যা কিছু আছে সবকিছুই পৃথিবীর পরিবেশের মধ্যে পড়ে। এর মধ্যে আছে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডল, জীবমণ্ডল। এই চারটা মণ্ডলে বিভক্ত পৃথিবী। পৃথিবীর বায়ুমণ্ডল যেটা, সেটার আবার চারটি প্রধান স্তর আছে। কিছু কিছু রাইটার তাদের বইয়ে 5টি স্তর লিখছে। আমাদের কি করতে হবে, আমাদেরকে খুব ভালো করে এই 4টি স্তর সম্পর্কে জানতে হবে। 4টি স্তর সম্পর্কে জানার জন্য আমি বিভিন্ন টেকনিক গুলো ফলো করতেছি। আমি আগের ক্লাসে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার পড়াইছি। আজকের ক্লাসে ইনশাআল্লাহ মেসোস্ফিয়ার দিয়ে কি করব, শুরু করব। তাহলে দেখো সবাই, প্রথমে মেসোস্ফিয়ার কি। আমি আবার একটা প্রশ্ন তোমাদের কাছে ছুড়ে মারলাম। প্রশ্নটা হচ্ছে ছোট 1 নম্বরের একটা প্রশ্ন পরীক্ষায় আসছে। প্রশ্নটা হচ্ছে মেসোস্ফিয়ার কি। তাহলে দেখো মেসোস্ফিয়ার কি, এটা যদি তুমি এক্সপ্লেন করতে যাও তোমাকে জানতে হবে মেসোস্ফিয়ারের আগে যে স্তর ছিল সেই স্তরের নাম ছিল স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ারের উপর আগে যে স্তর ছিল তার নাম ছিল স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের যে স্তর, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের যে স্তর তার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। আর মেসোস্ফিয়ার এটা কতটুক পর্যন্ত বিস্তৃত সেটা আমি এখানে লিখে দিছি। সেই বিস্তৃত পরিমাণটা হবে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ আগের ক্লাসে আমরা দেখছিলাম স্ট্র্যাটোস্ফিয়ার এটা 50 কিলোমিটার পর্যন্ত যদি যায়, তাহলে সেখান থেকে উপরের দিকে অর্থাৎ 85 কিলোমিটার পর্যন্ত, এই 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত যে এলাকা, এটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় মেসোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কতটুকু উপরে, উত্তর হবে মেসোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার উপরে। আমি আবার বলছি, যদি প্রশ্ন করা হয় মেসোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কতটুকু উপরে, উত্তর হবে মেসোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার উপরে। কিন্তু যদি বলা হয় এটি স্ট্র্যাটোস্ফিয়ার থেকে কতটুকু উপরে, তাহলে উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে
35 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সেজন্য পড়া শুধু বুঝতে হয় না, পড়ার ভেতরে গিয়ে সেটা কিরকম কিরকম করে বুঝতে হয় সেটাও জানতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো মেসোস্ফিয়ার কি। এখন আমরা জানবো মেসোস্ফিয়ারের পরিচয়, অর্থাৎ মেসোস্ফিয়ারে কি কি ঘটনাগুলো ঘটে। তার আগে সবাই একটু কমেন্টে লিখো মেসোস্ফিয়ার কি প্রাথমিক ধারণাটা সবাই পেয়েছো কিনা। একজন লিখছে বইয়ে লিখছে 50 থেকে 80 কিলোমিটার, কিছু কিছু রাইটারের বইয়ে লিখছে, কোনো সমস্যা নাই, তুমি 50 থেকে 80 কিলোমিটার লিখলেও হবে। এই বায়ুমণ্ডলীয় স্তরটা তো আসলে ইটের দেয়াল দিয়ে করা হয় নাই, এটা জাস্ট একটা বায়ুমণ্ডলীয় স্তর, যেহেতু এটা কোনো দেওয়াল দিয়ে নাই সুতরাং এটা আমরা আনুমানিক ভাবে একটা দূরত্ব ধরে নিই, ঠিক আছে, ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমরা এর পরের স্লাইডটা একটু দেখি। এখানে আমরা চেষ্টা করছি মেসোস্ফিয়ারের যত ঘটনা আছে সবগুলোকে সুন্দর করে বোঝানোর জন্য। সবাই আরামসে মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে খেয়াল করো, আমি লিখছি একটা লাইন 80 কিলোমিটার উপরে গিয়ে 80 কিলোমিটার উপরে গিয়ে উল্কার ধাক্কাকে 80 কিলোমিটার উপরে গিয়ে উল্কার ধাক্কাকে এখানে এন ও নো। তবে এই কথাটা বাংলায় আমি একজনের নাম দিয়ে দিলাম। আমাদের দেশে অনেকের নাম আছে না, সোনা মিয়া, আছে কিনা বলো, আছে কিনা? আমরা আদর করে ডাকি না সোনা মিয়া, নুনু মিয়া, আবুল মিয়া, বাবুল মিয়া, ডাকি কিনা নামগুলো ডাকি, ওই রকম মনে করো। তো বলতেছে 80 কিলোমিটার উপরে গিয়ে উল্কার ধাক্কাকে, নুনু বুঝলো মাইনাসে মাইনাসে প্লাস, আদর করে সোনা ডাকা হয়, আদর করে নুনু ডাকা হয়, এগুলো হচ্ছে আদরের নাম, ঠিক আছে? তোমরা এগুলো নেগেটিভলি নিবা না। তাহলে আমি আবার বলছি 80 কিলোমিটার উপরে গিয়ে উল্কার ধাক্কাকে নো বুঝলো মাইনাসে মাইনাসে প্লাস, এখানে নো বললে লাইনটা মিলে না, তো এটা একজনের নাম মনে করবা, নো বুঝলো মাইনাসে মাইনাসে প্লাস। এর মধ্যে পড়ালেখা কি কি আছে স্যার? চলো পড়ালেখা কি কি আছে সেগুলো বুঝাই দিলে বুঝবা। প্রথম বলছে 80 কিলোমিটার উপরে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এটি 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রথম লাইনটা আমরা লিখতে পারবো, তাইলে এটি কতটুকু পর্যন্ত বিস্তৃত? ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 2 নাম্বার এখানে লিখছে উল্কার ধাক্কা খেয়ে, অর্থাৎ মেসোস্ফিয়ার নামের বায়ুমণ্ডলের যে স্তর আছে, মূলত যখন মহাকাশ থেকে বিভিন্ন উল্কাপিণ্ডগুলো ঝরে পড়ে পৃথিবীর দিকে আসতে থাকে, সেগুলো এই স্তরে এসে ধাক্কা খায়, আর এই স্তরে এসে ধাক্কা খেয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। পৃথিবীকে বায়ুমণ্ডলের এই স্তর উল্কাপিণ্ডর হাত থেকে রক্ষা করে, সেজন্য আমরা লিখছি উল্কার ধাক্কাকে। নো এখানে আসলে কিছু গ্যাসের নাম আছে, গ্যাসগুলো কি দেখো, এন দিয়ে হচ্ছে নাইট্রোজেন, ও দিয়ে হচ্ছে অক্সিজেন, আবার ও দিয়ে ওজোনও লেখা যায়। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন, সেটি ছাড়াও আবার ও দিয়ে অক্সিজেন 2+ ও হয়, অক্সিজেন 2+। এরপর NO যেটা আছে, NO দিয়ে হচ্ছে নাইট্রাস আয়ন। তাহলে দেখো এখানে আসলে রাসায়নিক উপাদানগুলো আমি লেখার চেষ্টা করছি। আবার বলছি বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে যে রাসায়নিক উপাদানগুলো আছে তার মধ্যে N দিয়ে হচ্ছে নাইট্রোজেন, ও দিয়ে 3টা, অক্সিজেন, ওজোন, অক্সিজেন আয়ন, NO দিয়ে নাইট্রাস আয়ন, এগুলো সবগুলো এই স্তরে পাওয়া যাবে। তাহলে আমাদের উল্কাপিণ্ডের পরিচয় হয়ে গেছে, রাসায়নিক উপাদানও গেছে। এরপর বলছে মাইনাসে প্লাস, এই কথাটার মানে কি? আসলে মাইনাস মানে টেম্পারেচার লেভেল আগে কত ছিল দেখি বলতো? আগে ছিল -2 ডিগ্রি সেলসিয়াস, আগে ছিল -2 ডিগ্রি সেলসিয়াস। কোনটাতে?
ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে ছিল -2°C, সেটা -2°C থেকে হ্রাস পেয়ে হয়ে যাবে -92°C। তার মানে আমরা বুঝলাম মেসোস্ফিয়ারে টেম্পারেচার হ্রাস পায়। তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো, স্যার মেসোস্ফিয়ারে টেম্পারেচার হ্রাস পায় কেন, সেটা নিয়ে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমরা বিস্তারিত করব। জাস্ট এখন মেসোস্ফিয়ারে কি কি ঘটনা ঘটছে সেগুলো মনে রাখার চেষ্টা করছি। তাহলে আমরা দেখলাম মেসোস্ফিয়ারের ঘটনাগুলো, এটা 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মহাজাগতিক যে ক্ষতিকর এই বস্তুগুলো আছে যেমন উল্কাপিণ্ড, সেগুলো মেসোস্ফিয়ারে এসে ধ্বংসপ্রাপ্ত হয়। নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন, নাইট্রাস আয়ন ইত্যাদি মেসোস্ফিয়ারে পাওয়া যায়। এরপর মেসোস্ফিয়ারের টেম্পারেচার -2°C থেকে হ্রাস পেয়ে -92°C হয়। দেখি সবাই এই কথাগুলো বুঝছো কিনা বলো, -2°C থেকে -92°C হয়ে যাওয়া মানে তাপমাত্রা হ্রাস পাওয়া। প্রশ্ন থাকে এখানে তাপমাত্রা হ্রাস পায় কেন, সেটা আমি বলছি, আমি এক্সপ্লেন করব কেন তাপমাত্রা হ্রাস পায়। সবাই বুঝতে পারছেন কিনা একটু বলতে হবে, সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে লিখেন, সবাই বুঝতে পারছেন কিনা। শুধু একটা লাইন মনে রাখলে হবে, 80 কিলোমিটার উপরে গিয়ে উল্কার ধাক্কা খেয়ে নুনু বুঝলো মাইনাসে মাইনাসে প্লাস। ভেরি গুড, ভেরি গুড। এখানে অনেকে কমেন্ট করছে, সবাই বলছে বুঝছে। ওকে, সবাই এতটুকু পর্যন্ত যেহেতু বুঝে গেছো, চলো আমরা এর পরের টপিকে চলে যাচ্ছি। একজন লিখছে কোন গল্প বলছি না কেন, আসলে এখানে সবগুলো ইনফরমেশন এবং ইনফরমেশন গুলোর জন্য টেকনিক এনাফ। যেখানে গল্প আসা দরকার সেখানে অবশ্যই গল্প চলে আসবে, ব্যাখ্যাতে গিয়ে গল্প আসবে। এগুলো ইনফরমেশন, এগুলো স্টুডেন্টরা মুখস্থ করে, কিন্তু আজাদ ভাইয়ের স্টুডেন্টরা মুখস্থ করবে না, ওরা টেকনিক দিয়ে শিখবে। চলো এরপরের ইনফরমেশনটাতে চলে যাই। আমরা এখন দেখবো যেটা সম্পর্কে, তার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। চলো, থার্মোস্ফিয়ার কি ছিল? একদম নিচে ছিল ট্রপোস্ফিয়ার, তার উপরে ছিল স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে ছিল মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে যেটা আছে এটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। মনে রাখবা, থার্মোস্ফিয়ারের নিচের দিকে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের উপরের দিকে যখন 10,000 কিলোমিটার 5,000 কিলোমিটার উপরে চলে যায় তখন আরেকটি নাম আছে, এটার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। তো অনেকেই এটা এক্সপ্লেন করে না, অনেক রাইটার তাদের বইয়ে দেয় নাই, সেজন্য প্রধান 4টি স্তরে মূলত অনেকে ব্যাখ্যা করে। তাহলে আমরা এটা থার্মোস্ফিয়ার বলতেছি। থার্মোস্ফিয়ার কি? মেসোস্ফিয়ারের পর থেকে যে স্তরটা তৈরি হয় বা যে স্তরটা শুরু হয় তার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের কাহিনী কি কি? থার্মোস্ফিয়ারে কি কি কাহিনী হয় চলো আমরা সেগুলো দেখে ফেলি। থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে মেসোস্ফিয়ার তো 80 কিলোমিটার বা 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এর উপরের দিকে কিছু কিছু রাইটার লিখছে 500 কিলোমিটার পর্যন্ত, কিছু কিছু রাইটার লিখছে 10,000 কিলোমিটার পর্যন্ত। স্যার রাইট কোনটা? কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। তোমরা হাজারিনাগ স্যারের বইয়ে যেটা লিখছে সেটা লিখিও, অসুবিধা নাই। তো বলতেছি এই যে 500 কিলোমিটার বা 10,000 কিলোমিটার, এটা যেহেতু দেওয়াল দিয়ে আটকানো যায় না, এটা একটা লেভেল হিসাব করা হয় আর কি, ঠিক আছে? তাহলে সেই হিসাবে আমি বললাম 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের যে স্তর তার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে কি কি ঘটনা ঘটে চলো ঘটনাগুলো একটু পড়বো, তারপর আমি এগুলো তোমাদের কাছ থেকে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো জিজ্ঞেস করব। আগে আমরা একটু ঘটনাগুলো বোঝার চেষ্টা করি। থার্মোস্ফিয়ারে কি কি ঘটনা ঘটে সেগুলো মনে রাখার জন্য আমাদেরকে শুধু একটা লাইন মনে রাখলেই চলবে। সেটা কি? 500 কিলোমিটার উপরে মহাকাশ স্টেশনে বসে, 500 কিলোমিটার উপরে মহাকাশ স্টেশনে বসে 1200 নং মেরুজ্যোতি দেখেছে কেনেলি। এখানে একটা কাজ করতে পারো, 500 কিলোমিটার উপরে মহাকাশ স্টেশনে বসে 1200 নং মেরুজ্যোতি দেখেছে। এখানে ছোট করে একটু ইনসাল্ট করি, কেউ কিছু মনে করিও না।
বেকার কেনেলি লিখিও, বেকার কেনেলি। বেকার বানাই দিলাম, জনাবকে বেকার বানাই দিছি, বেকার কেনেলি। প্রথমে আমরা এই লাইনটা ভালো করে পড়বো, লাইনটা থেকে পড়া শিখবো। দেখো প্রথমে বলছে 500 কিলোমিটার না, 500 কিলোমিটার মানে কি মিন করে? মিন করে এটা ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কিছু কিছু রাইটার এই মানটা কত লিখেছে? কিছু কিছু রাইটার 10,000 কিলোমিটার লিখেছে। স্যার 10,000 কিলোমিটার লিখলে কি ভুল হবে? না, ভুল হবে না, লেখা যাবে। 2 নাম্বার, এই যে থার্মোস্ফিয়ার যেটা, সেখানে কি কি থাকে? মহাকাশ স্টেশন, তোমরা জানো আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র, যেটাকে সংক্ষেপে আমরা বলি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটাকে আইএসএস বলে। আবার অনেকে জঙ্গি মনে করবে যে আজাদ ভাই জঙ্গি ট্রেনিং দিচ্ছে মনে হয়। না স্যার, এখানে জঙ্গি ট্রেনিং হচ্ছে না, এটা হচ্ছে আইএসএস মানে ইন্টারন্যাশনাল কি বলছি আমি, স্পেস স্টেশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা মহাকাশ গবেষণা কেন্দ্র। তাহলে এই যে আইএসএস যেটা, সেটা পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপরে গিয়ে ওই যে থার্মোস্ফিয়ার যে লেভেলে আছে সেই লেভেলে থাকে। এরপর 1200 নং মানে কি বুঝাইছি, এটা ছাড়াও আরো কিছু থাকে, যেমন মেরুজ্যোতি দেখা যায়। মেরুজ্যোতি খুবই সুন্দর একটা জিনিস, আমি কিছুক্ষণ পরে অ্যানিমেশন ভিডিও দিয়ে দেখাবো, খুব মজা পাবা তোমরা। মেরুজ্যোতি দেখা যায় কোথায়? ওই যে খনিজ স্তরে, থার্মোস্ফিয়ারে। সেটি ছাড়াও ব্যয় দিয়ে হচ্ছে বেতার তরঙ্গ। এই যে আমরা কথা বলছি, নেট ডিস্টার্ব করছে। নেট কোন কনসেপ্টে কাজ করে? আমাদের মোবাইল থেকে নেট গুলো বের হয়ে সেগুলো বিভিন্ন টাওয়ারে গিয়ে আঘাত করে, সেখান থেকে সেগুলো সরাসরি চলে যায় স্যাটেলাইটে। স্যাটেলাইট গুলো কোথায় বসানো? থার্মোস্ফিয়ারে। ওই স্যাটেলাইট থেকে সেগুলো আবার পৃথিবীতে ফিরে আসে, এবং এই প্রসেসটা হইতে সময় লাগে 1 সেকেন্ডেরও কম সময়। এই সময়ের ভিতরে এগুলো সব হয়ে যায়। অনেকটা কাল্পনিক মনে হবে, কখনো বিস্তারিত পড়ালে তখন ডিসকাস করব। এখন শুধুমাত্র একটা কথা বলছি যে এই যে বেতার তরঙ্গের জন্য আমরা একটা নেটওয়ার্ক ইউজ করি, মোবাইল কোম্পানিগুলো তাদের টাওয়ার থেকে নেটওয়ার্ক সাপ্লাই দেয়, এটার সাথে আরেকটি কানেকশন কিন্তু কিসের সাথে আছে? মহাকাশ গবেষণা কেন্দ্র যেখানে অবস্থিত, অর্থাৎ যেখানে স্যাটেলাইট গুলো সেট করা আছে সেখানে আছে। আর স্যাটেলাইট গুলো সেট করা আছে কোন জায়গায়, বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কোথায় আছে? সেগুলো আছে আসলে থার্মোস্ফিয়ারে। ওকে, এরপর 1200 নং মানে আসলে তাপমাত্রা বেড়ে 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তাহলে ঘটনা কি ঘটলো দেখো, ঘটনা ঘটলো প্রথমে যে স্তরটা ছিল সেখানে তাপমাত্রা বাড়ছে, সেখানে তাপমাত্রা কমছে। ঠিক আছে, এরপরের স্তরে তাপমাত্রা বাড়ছে, এরপরের স্তরে তাপমাত্রা কমছে, এরপরের স্তরে তাপমাত্রা আবার বাড়ছে। মজা না? দেখো, তোমাকে যদি বলো যে ট্রপোস্ফিয়ার তাপমাত্রা কমে, স্ট্র্যাটোস্ফিয়ার তাপমাত্রা বাড়ে, মেসোস্ফিয়ার তাপমাত্রা কমে, থার্মোস্ফিয়ার তাপমাত্রা বাড়ে। কেন বাড়ে কেন কমে আমি এক্সপ্লেইন করব, কিন্তু জাস্ট আমি বলতেছি এটা অনেকটা তোমরা যে একটা গ্রাফ শিখছিলা খজের গ্রাফ, সেটার মতো। খজের গ্রাফকে যদি 4 ভাগ করো, 4 ভাগ দিয়ে এটাকে কি করতে পারবা? এক্সপ্লেইন করতে পারবা। প্রথমে কমছে, এরপর বাড়ছে, এরপর আবার কমছে, এরপর আবার বাড়ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের কাছে থার্মোস্ফিয়ার নামে পরিচিত, থার্মোস্ফিয়ারে তাপমাত্রা বৃদ্ধি পায়। কতটুক পর্যন্ত বৃদ্ধি পায়? 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। রাসায়নিক উপাদান রূপে কি কি থাকে সেগুলো মনে রাখার জন্য কি আছে দেখো, এখানে একটা ও আছে, ও মানে অক্সিজেন। এখানে একটা ও আছে, ও মানে মনে করো অক্সিজেন প্লাস আয়ন। এরপর এখানে NO আছে, NO মানে হচ্ছে নাইট্রাস আয়ন। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে থার্মোস্ফিয়ার যে লেভেলটা আছে সেখানে অক্সিজেন প্লাস আয়ন পাওয়া যায়। সেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম, নাই বললেই চলে।
অক্সিজেন আয়ন পাওয়া যায়, নাইট্রাস আয়ন পাওয়া যায়। এই সবগুলো রাসায়নিক উপাদান কোথায় পাওয়া যায়? থার্মোস্ফিয়ারে পাওয়া যায়। তাহলে দেখো থার্মোস্ফিয়ারের যত পরিচয় যা যা দরকার সব ইনফরমেশন গুলো আমরা এখান থেকে জেনে নিলাম। তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্টে লিখো। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে লিখো, তাড়াতাড়ি লিখতে হবে। সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে লিখেন। সবাই কি বুঝতে পারছেন? আমাদের থার্মোস্ফিয়ার যেটা আছে, থার্মোস্ফিয়ারে কি কি আছে সেগুলোকে আমরা বুঝে গেছি। সেগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম আছে? ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝতে পারছে, ভেরি গুড। ওকে, যেহেতু সবাই বুঝে গেছো, চলো আমরা এর পরের অংশে চলে যাই। আমরা এর পরের স্লাইডে দেখি। এখানে এর পরের স্লাইডে আমি তোমাদেরকে এখন শেখানোর চেষ্টা করব ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। আমাদের কাছে বায়ুমণ্ডলের 4টি স্তর ছিল। এখন এই 4টি স্তর মনে রাখার জন্য শুধু এই 4টা লাইন মনে রাখলে হবে। কয় লাইন? 4 লাইন। এই 4 লাইনের মধ্যে পড়ালেখা সব আছে। এখন আমি যেটা তোমাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস। অর্থাৎ এখন আমরা দেখব প্র্যাকটিস। প্র্যাকটিস করে দেখবো আমরা সব পারছি কিনা। আমরা যে শিখলাম সেই পড়াগুলো আমরা পারছি কিনা সেটা এখন দেখব। প্রথমটা দেখো, এটার নাম কি ছিল কমেন্টে লিখো। প্রথম স্তরের নাম কি ছিল? উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের পরিচয়গুলো আমি এখান থেকে দিচ্ছি। এটি ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার বা 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ট্রপোস্ফিয়ারে কি কি আছে? নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, আর্গন, কার্বন ডাই অক্সাইড। দেখছ? এরপর ট্রপোস্ফিয়ারে কি হয়? ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা হ্রাস পেতে থাকে এবং ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যায় চাপও হ্রাস পেতে থাকে। তাহলে তাপমাত্রা হ্রাস পায়, চাপও হ্রাস পায়। আচ্ছা, ট্রপোস্ফিয়ারে আরো কিছু বৈশিষ্ট্য আছে। ট্রপোস্ফিয়ারে কুয়াশা দেখা যায়, ট্রপোস্ফিয়ারে তুষারপাত হয়, তুফান হয়, বদি হচ্ছে বৃষ্টিপাত হয়, বজ্রপাত হয়, বায়ু প্রবাহ হয় ইত্যাদি প্রাকৃতিক দুর্ঘটনা ঘটে বিদায় ট্রপোস্ফিয়ারের আরেকটি নাম হচ্ছে ক্ষুদ্রমণ্ডল। ভাই অনেকগুলো কথা তুমি যতই ভালোভাবে পড়ো না কেন তুমি ভুলে যাবা, কিন্তু তুমি যদি একবার আমার টেকনিক ফলো করা শুরু করো দেখবে সব মনে থাকবে। কারণ তুমি তো ভাই জাস্ট একটা লাইন দিয়ে সব শিখে ফেলছো। এর পরেরটা দেখো, জেট বিমান। ট্রপোস্ফিয়ারের পর যেটা আছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তার মানে জেট বিমানের মতো দ্রুতগামী বিমান সমূহ যে স্তরে চলাচল করে সেটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কি কি থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজোন গ্যাস। ওজোন গ্যাস সেটি ছাড়া আর কি থাকে? সেখানে থাকে নাইট্রাস অক্সাইড। কতটুক পর্যন্ত বিস্তৃত? 50 কিলোমিটার পর্যন্ত। সেটি কি করে? সেটি সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মিকে শোষণ করে এবং শোষণ করার কারণে তাপমাত্রা বেড়ে যায়। এই যে এখানে ওজোন থাকবে, অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, নাইট্রাস অক্সাইড থাকবে, তাহলে এখানে ওজোনও থাকে। এরপর এখানে লিখছে তাপমাত্রা বেড়ে যায় কত পর্যন্ত? এখানে তাপমাত্রা বাড়ছিল 15 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা কমে হয়ে গেছে -56 ডিগ্রি সেলসিয়াস। আর এটাতে সেটা বাড়বে কতটুক বাড়বে? 2 পর্যন্ত, -2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ -56 ডিগ্রি সেলসিয়াস থেকে -2 ডিগ্রি সেলসিয়াস।
নিজেরা যখন বাসায় পড়বা শুধু এই একটা লাইন পড়বা, যে এই একটা পেজ পড়বা, এই একটা পেজ থেকে প্র্যাকটিস করতে থাকবা, তাহলে হবে কি ফাইনাল পরীক্ষার সময় এমসিকিউর সময় পুরো বই ঘাটাঘাটি করার দরকার নাই। আজাদ ভাইয়ের এক পেজে দিয়ে পুরো বায়ুমণ্ডলীয় স্তর মুখস্থ। আবার বলছি, এক পেজে পুরো বায়ুমণ্ডলীয় স্তর মুখস্থ, ইনফরমেশন সব এখানে আছে। ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যেটা, সেটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। এবং সেখানে কি হয়, উল্কাপিণ্ড এসে ধাক্কা খায় বা উল্কাপিণ্ড ধ্বংসপ্রাপ্ত হয়। সেখানে কি কি থাকে, নাইট্রাস অক্সাইড থাকে, সেখানে অক্সিজেন আয়ন থাকে, এরপর সেখানে কি থাকে, অক্সিজেন প্লাস আয়ন থাকে, অক্সিজেন 2 প্লাস আয়ন থাকে। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি যে এটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ব্যবহারটা আমি একটু ভিডিও দিয়ে দেখাবো। মহাকাশ স্টেশন এটা কিভাবে থাকে, এরপর মেরুজ্যোতি কিভাবে সেখানে দেখা যায়, বেকারের ব্যয় দিয়ে বলছিলাম বেতার তরঙ্গ কিভাবে প্রতিফলিত হয়, এই জিনিসগুলো আমি একটু করে, এই যে থার্মোস্ফিয়ারের ব্যবহারগুলো আমি একটু করে তোমাদেরকে ভিডিও দিয়ে দেখাতে চাই। সবাই একটু খেয়াল করো, চলো আমরা একটা ভিডিও দেখি, খেয়াল দাও। আমি একটা ভিডিওর সাহায্যে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি। এই তো এখানে ভিডিওটা আছে, সবাই এখান থেকে বুঝতে পারবা থার্মোস্ফিয়ারে কি কি ঘটনাগুলো ঘটে এবং সেগুলো কিভাবে ঘটে। সবাই একটু খেয়াল দাও ভালো করে। এখানে সবগুলো আমি আরেকবার আমি নিজের থেকে একটু দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, এখানে যে স্তরগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে মেরুজ্যোতি যেটা, সেটা রোমান্টিক যে কাপলরা আছে, এটা ইউকের একটা হোটেল থেকে, একটা জায়গা থেকে এগুলো দেখা যায় মেরুজ্যোতি গুলো। ওরা সেখানে গিয়ে রাত কাটায় শুধু রাত জেগে এগুলো দেখার জন্য। আর এভাবে করে নেটওয়ার্ক কানেকশন গুলো পৃথিবী থেকে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার পর্যন্ত যায় এবং সেখান থেকে ফিরে আসে। ক্যানেলি দিয়ে হচ্ছে, ক্যানেলি রেখাগুলো এখানে দেখা যায়। এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটা দেখো, এই যে এটা পৃথিবী, পৃথিবী থেকে থার্মোস্ফিয়ার যেটা আছে এই স্তরে এগুলো এভাবে কি করতে থাকে, রোটেট করতে থাকে। এটি ছাড়াও আমি বলছি অন্যান্য যে স্যাটেলাইট গুলো আছে সেগুলো আরেকটু নিচের দিকে, সেগুলো আরেকটু উপরের দিকে যায়। এটা সবচেয়ে নিচে আছে, এটার একটু উপরের দিকে গিয়ে ওইগুলো কি করতে থাকে, ঘোরাফেরা করতে থাকে। যাক, আই হোপ তোমরা জিনিসগুলো একটু বুঝতে পারছো ভালো করে। আমরা এরপরে আরেকটা টপিকে চলে যাব, এরপরে আরেকটা টপিকে চলে যাচ্ছি, সবাই খেয়াল দাও। আজকে আমার এদিকে একটু নেট ডিস্টার্ব দিচ্ছে, বুঝছো? তো নেট ডিস্টার্ব দেওয়ার কারণে আমি স্লাইড কানেকশন গুলো করতে পারি নাই। আর স্লাইড কানেকশন করতে না পারার কারণে আপাতত পিডিএফ দিয়ে আমি পড়িয়ে দিচ্ছি। স্লাইড কানেকশনে আরো কিছু নতুন স্লাইড আমি অ্যাড করছিলাম, বাট লাগ খারাপ। তোমাদের লাগ বলতে পারো অথবা আমার লাগ বলতে পারো, উভয় পক্ষেরই লাগ খারাপ, যার কারণে আজকে এদিকে ডিস্টার্ব দিচ্ছে বেশি। দেখছো, লোডিং হচ্ছে না অথবা অন্য কিছু হচ্ছে, এলোমেলো হচ্ছে। মোট কথা কেমন জানি আমি ঠিক যেভাবে চাই সেভাবে পাচ্ছি না, আজকে একটু প্রবলেম হচ্ছে।
ওকে, আবার স্টার্ট করতে হচ্ছে, প্লিজ বিরক্ত হইও না। হ্যাঁ, আমি নিজে একটু আপসেট, যেহেতু আমি ইন্টারনেট কানেকশনটা আজকে পাই নাই, তো স্লাইড গুলো যদি ল্যাপটপ থেকে দেখাতে পারতাম তাহলে আরেকটু মজা হইতো। আমরা কতটুকু পর্যন্ত গেছি একটু দেখি। আমি এগুলো সব পড়ে ফেলছি, সব পড়া হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমরা বায়ুমণ্ডলের 4টি স্তরের আবার 4টি আলাদা নাম আছে, সেগুলো দেখব। নামগুলো কি, পরীক্ষায় কিভাবে আসে সেগুলো একটু বলে ফেলি। প্রথম প্রশ্নটা পরীক্ষায় যখন আসে ঠিক এভাবে আসে, লিখে ট্রপোপস কি। আমি আবার বলছি, পরীক্ষায় যখন প্রশ্নগুলো হয় অনেকটা এভাবে হয়, ট্রপোপস কি, স্ট্রাটোপস কি, মেসোপস কি, থার্মোপস কি। আমি বাংলায় লিখলে মনে করো প্রথমটার নাম হচ্ছে ট্রপোপস। ট্রপোপস ছোট করে 1 নম্বরের একটা প্রশ্ন করলো, ট্রপোপস কি। ঠিক আছে, শুধু এই প্রশ্নটা করছে, আমরা বুঝার চেষ্টা করব আসলে ট্রপোপস কি। খুবই সিম্পল, খুবই ছোট একটা ডেফিনেশন আমি বলছি, একটু ওয়েট করো। আমি একটু দেখতেছি নেট কানেকশনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, সবাই আছে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, তোমরা তো দেখতে পাচ্ছ না। সমস্যা হচ্ছে নেট কি ডিস্টার্ব দিচ্ছে নাকি দেখতে পাচ্ছ সবাই? ওকে, আই হোপ সবাই দেখতে পাচ্ছ। আর তোমরা যারা এসএস নিতে পারো না ওদেরকে আমি এসএস নেওয়ার সুযোগ দিব, টেনশন নিও না। ওকে, দুই পক্ষে একসাথে টেনশন করলে তো হবে না। আমার নেট সমস্যা করছে, আমি ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারি না, সেজন্য আমি টেনশনে আছি। আবার তোমরাও যদি টেনশন করো তাহলে ক্লাস কিভাবে নিব? চলো দেখি। প্রথম কথা হচ্ছে, আমাদের একেবারে নিচে যে স্তরটা ছিল এটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। এটা ভূপৃষ্ঠ থেকে আমি ধরে নিলাম 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল ট্রপোস্ফিয়ারটা। কিছু কিছু রাইটার 12 কিলোমিটার লিখছে, সুতরাং এই দূরত্বগুলো নিয়ে আমার সাথে ঝগড়া করবা না, এগুলো ফিক্স না। এরপর ট্রপোস্ফিয়ারের পর থেকে শুরু হয়ে গেছে স্ট্র্যাটোস্ফিয়ার। মনে করো এখান থেকে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু। তাহলে আমি চিন্তা করলাম ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হয়েছে আর স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শুরু হয়েছে, এই দুটোটার মাঝখানে যদি আমরা একটি স্তর চিন্তা করি বা একটা রেখা চিন্তা করি, ওই রেখাটার নাম হবে ট্রপোপস। ভাই, নামের মধ্যে একটা সৌন্দর্য আছে। অনেকের নাম আছে বৃষ্টি। বৃষ্টি নামটার সৌন্দর্য কি? নিশ্চয়ই তার জন্ম বৃষ্টির সময় হয়েছে। কারো নাম মনে করো কুয়াশা, এটা সৌন্দর্য কি? সে হয়তো কুয়াশা পছন্দ করবে, অথবা কুয়াশার কোনোদিনে তার কি হয়েছে, জন্ম হয়েছে। এগুলো হচ্ছে নামের সৌন্দর্য। আমাকে যদি জিজ্ঞেস করো যে স্যার আজাদ মানে কি, আজাদ মানে হচ্ছে মুক্ত। তবে এটা ঐতিহাসিক কোনো ঘটনার সাথে সম্পর্কিত না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আজাদ রাখছো কেন? বলে তোর আব্বু অনেক লাইক করতে নামটা, উনার পছন্দের। তাহলে এখানে একটা ব্যাপার আছে না, তো নামের একটা সৌন্দর্য আছে। এখানে যে নামগুলো দিছে এগুলোর একটা সৌন্দর্য আছে। দেখো ট্রপো, এই ট্রপো মানে, এই ট্রপোটা নেওয়া হয়েছে ট্রপোস্ফিয়ার থেকে। বাট পজ মানে কি? পজ মানে হচ্ছে যেখানে একটা জিনিস দিয়ে আটকে যায়, থেমে যায়, শেষ হয়ে যায়, ওটা হচ্ছে পজ। বলে ওইখানেই পজ করে রাখো, আর কিছু করিও না, ওইখানেই পজ করে রাখো। একটা ভিডিও চলতেছে, ওই ভিডিওকে যদি পজ করে রাখো সেটা থেমে যাবে না, সেটা থেমে থাকবে না। ঠিক সেম ভাবে এখান থেকে যে বায়ুমণ্ডলীয় স্তরটা ট্রপোস্ফিয়ার যাচ্ছে, ঠিক যতটুকুতে গিয়ে ট্রপোস্ফিয়ার স্টপ হয়ে গেছে ওটার নাম হচ্ছে ট্রপোপস। এরপর থেকে শুরু হয়ে গেছে স্ট্র্যাটোস্ফিয়ার।
ঠিক যেখানে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ার থেমে গেছে সেটার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। দেখো সবগুলোর নিচে পরে কিন্তু একটা কি আছে, পজ আছে। পজ মানে এটা শেষ, এরপর শুরু হয়ে গেছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার যেতে যেতে ঠিক একটা জায়গায় গিয়ে থার্মোস্ফিয়ার শেষ হয়ে গেছে, ওটার নাম হচ্ছে সরি মেসোস্ফিয়ার। তাহলে সেটা হয়ে গেছে মেসোপজ। সেটাও পরের দিকে যেতে যেতে এক পর্যায়ে থার্মোস্ফিয়ার শেষ হয়ে যাবে, তখন আসবে থার্মোপজ। তাহলে এই পজের আরেকটা সংজ্ঞা দেওয়া যায়, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে কাল্পনিক রেখা চিন্তা করা হয় তার নাম হচ্ছে ট্রপোপজ। ঠিক সেম ভাবে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মাঝখানে যে কাল্পনিক রেখা চিন্তা করা হয় তার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। আশা করি পজগুলো বুঝতে পারছো। পজ পজ দেখি সবাই বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা কমেন্টে লিখো, সবাই বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা এই এই পজের নামকরণের পেছনের কাহিনী কি সবাই বুঝতে পারছেন? একজন বলছে বুঝতে পারেনি, মোহাম্মদ জুবাইদ বলছে বুঝতে পারেনি। জুবাইদ তোমার জন্য আমি আরেকবার বলতেছি, বাবা খেয়াল করো। মনে করো আমি তোমার জন্য এক্সাম্পলটা এইভাবে দিচ্ছি, আমার কাছে এখানে দুইটা বই আছে, আমার কাছে এখানে দুইটা বই আছে, খেয়াল করবা ভালো করে। এটা একটা বই, এটা আরেকটা বই, আমি একটার উপর আরেকটা বসিয়ে দিলাম। তাহলে নিচের বইটা তো একটা জায়গায় এসে শেষ হয়ে গেছে, যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে উপরের বইটি। তাহলে এই যে উপরের বই আর নিচের বই, এই দুইটা যে আলাদা দুইটা বই, সেটা বোঝানোর জন্য আমি যদি এখানে একটা স্তর চিন্তা করি, তাহলে ওই স্তরটা পরিচয় কি হবে? ওই স্তরটার পরিচয় হবে নিচেরটা যেখানে এসে শেষ হয়েছে আর উপরেরটা যেখান থেকে শুরু হয়েছে। তো নিচেরটা যেখানে এসে শেষ হয়ে গেছে সেই জন্য নিচেরটার সাথে মিল রেখে তার নাম দিছে ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ, থার্মোপজ। কারণ নিচেরটা অতটুকুতে এসে শেষ হয়ে গেছে। এটাই বুঝাইলাম। দেখি জুবাই তুমি বুঝছো কিনা আবার বলো তো আমাকে। জুবাই বুঝছো কিনা বলতে হবে। জুবাই বুঝতে পারছেন? ওকে, ভেরি গুড, ঠিক আছে। চলো আমরা এরপরের স্লাইডে চলে যাই। আর তোমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে স্পেসিফিকলি প্রশ্নটা করবা, তাহলে আমার জন্য আরো সুবিধা হবে বুঝাইতে, ঠিক আছে? চলো আমরা এর পরের স্লাইডে দেখি। ওয়াও, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে, যে প্রশ্নটা তোমাদের মধ্যে অধিকাংশ ছেলেমেয়ের মাথার মধ্যে ঘুরতেছিল। সেটা কি? আমি তোমাদেরকে যখন পড়াইছি আমি এভাবে বলছিলাম যে আমাদের শুরু হয়েছে যে স্তর থেকে, খেয়াল করো এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। সবাই আরামসে আমার কথা খেয়াল দেন, সবাই আরামসে ভালো করে মনোযোগ দিয়ে আমার কথা খেয়াল দেন। প্রথমে শুরু হয়েছে এখান থেকে। তা আমি বলছিলাম এখানকার পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রাটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, বইয়ের মান অনুযায়ী লিখছি। সেটা উপরের দিকে উঠতে উঠতে এটা কমে গিয়ে 56 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। ফলে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় ততই ঠান্ডা লাগতে থাকে, শীতল হতে থাকে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় এখানকার তাপমাত্রা বেশি, উপরের দিকে গেলে তাপমাত্রা কমে কেন, এটা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন, বুঝবা ভালো করে। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ বলের কারণে পৃথিবীর সাথে লেগে থাকে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি গ্যাসগুলো। এরপর আরো লেগে থাকে জলীয় বাষ্প, থাকে মিথেন গ্যাস।
আরো কি থাকতে পারে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। এগুলো ছাড়া আরো কি থাকতে পারে? এগুলো ছাড়া আরো থাকতে পারে ধুলোবালি। তাহলে দেখো, ধুলোবালির বৈশিষ্ট্য হচ্ছে তাপ ধরে রাখা, জলীয় বাষ্পের বৈশিষ্ট্য হচ্ছে তাপ ধরে রাখা, কার্বন ডাই অক্সাইডের বৈশিষ্ট্য হচ্ছে তাপ ধরে রাখা। ফলে পৃথিবী পৃষ্ঠের সাথে এই উপাদানগুলোর পরিমাণ বেশি থাকায় এখানকার তাপমাত্রা বেশি। কিন্তু যখন ধীরে 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 আমরা উপরের দিকে যেতে থাকি, ততই এই গ্যাসগুলোর পরিমাণ কমতে থাকে। আর এই গ্যাসগুলোর পরিমাণ কমতে থাকে বিদায় তাপমাত্রা ধীরে ধীরে উপরের দিকে গেলে কমে যায়। তাহলে তোমরা কি বুঝতে পারছো ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে কেন কমতে কমতে -56 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়? সবাই বুঝছো কিনা একটু বলো। এখন আমি তাপমাত্রা এক্সপ্লেইন করতেছি। এই কমেন্টে পড়া নিয়ে আলোচনা হবে, কমেন্টে পড়া নিয়ে আলোচনা হবে, যাতে স্টুডেন্টরা কমেন্ট করলে সেটা আমি বুঝতে পারি যে আসলে তারা কি প্রশ্নটা করেছে। দেখো, আমি যতটুকু বুঝাবো তোমরা ততটুকু নিয়ে আমাকে প্রশ্ন করবা, কারণ আমি বুঝাইছি এখনো ট্রপোস্ফিয়ার। তুমি যদি অনেক উপরে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে চলে যাও হবে না। আমাকে ওঠার সুযোগ দাও, আমাকে টেনে নিও না প্লিজ, ব্যথা পাবো। আমাকে ধীরে ধীরে ওঠার সুযোগ দাও, আমি উঠবো। শুধু ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা নিচে 15 ছিল, উপরের দিকে 56 হয়েছে, কেন বুঝছো কিনা বলো। ওকে, এবার স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে তাপমাত্রা হয়ে গেছে -56 ডিগ্রি সেলসিয়াস থেকে -2 ডিগ্রি সেলসিয়াস। -56 ডিগ্রি সেলসিয়াস থেকে -2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সরি, আসলে এটা এতটুকু হবে না, এটা এভাবে হবে। এটা আসলে আমি একটু ভুল করছি। এই লেভেলটা হচ্ছে এতটুকু, ট্রপোস্ফিয়ার হচ্ছে এতটুকু। এখানে ছিল 15 ডিগ্রি সেলসিয়াস আর এখানে ছিল -56 ডিগ্রি সেলসিয়াস। এখন এখান থেকে আমি বুঝাবো এইটা। এখন -56 ডিগ্রি সেলসিয়াস থেকে এখানে হয় -2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, -56 থেকে -2 হয়েছে, এটা কি তাপ কমছে নাকি বাড়ছে? উত্তর হচ্ছে বাড়ছে। বুঝতেছো না? গ্রাফ দিয়ে বুঝাই। মনে করো এটা গ্রাফ, এই আরামসে বুঝো। এগুলো ব্যাখ্যামূলক জিনিস, সুন্দর করে বুঝতে হবে। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা 50 ডিগ্রি সেলসিয়াস, এটা 100 ডিগ্রি সেলসিয়াস। ফলে এদিকে যত যেতে থাকবে তাপমাত্রা তত বাড়তে থাকবে। এটা মনে করো -50 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে করো -80 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে করো -100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এদিকে যত যেতে থাকবে তাপমাত্রা তত কমতে থাকবে। তাহলে ঘটনাটা ঘটলো, এদিক থেকে এদিকে গেলে তাপমাত্রা বাড়তে থাকে, আর এদিক থেকে এদিকে আসলে তাপমাত্রা কমতে থাকে। তাহলে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, ডান দিকে গেলে সব সময় বাড়বে, মজা দেখো। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ডান দিকে গেলে বাড়ে, বাম দিকে গেলে কমে। কিন্তু আমি বলছি সব সময় যদি গ্রাফের ডান দিকে যেতে থাকো বাড়তে থাকবে। মানে -180 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন -80 ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা বাড়ে, -80 থেকে যখন 50 ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা বাড়ে, -50 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা বাড়ে। খুবই সিম্পল কথা। তাহলে তোমরা আমাকে একটু বলো, এখানে যে আমি লিখলাম স্ট্র্যাটোস্ফিয়ারে -56 থেকে -2 হয়েছে, তার মানে তাপমাত্রা বাড়ছে। এখানে তাপমাত্রা বাড়ছে। এখন আমাকে ব্যাখ্যা দিতে হবে তাপমাত্রা বাড়লো কেন, এই স্তরে তাপমাত্রা বাড়লো কেন, সেটা অ্যানালাইসিস করে আমরা দুইটা জিনিস দেখছি। এক নাম্বার, এখানে যে অক্সিজেন গ্যাস গুলো ছিল, এই যে অক্সিজেন গ্যাস, এই স্তরে অক্সিজেন গ্যাস থেকে ধীরে ধীরে ওজোন তৈরি হয়। এই যে ওজোন, তোমরা জানো ওজোন লেয়ারের নাম শুনছো তোমরা অনেকেই, এই ওজোন।
যে ওজোন গুলো তৈরি হয়, এই ওজোন তৈরি হওয়ার সময় সেখানে তাপ উৎপন্ন হয়, আর তাপ উৎপন্ন হওয়ার কারণে এখানকার তাপমাত্রা বৃদ্ধি পায়। এক। 2 নম্বর আরেকটি কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়, সূর্যের আলো থেকে যে ক্ষতিকর ইউভি রশ্মিগুলো আসে, এখানকার ওজোন লেয়ার সেই ইউভি রশ্মির অনেকগুলোকে শোষণ করে ফেলে। আর তোমরা জানো তাপ শক্তি যে শোষণ করে তার তাপমাত্রা বেড়ে যায়। যেমন যেমন মনে করো বালি তাপ শোষণ করতে পারে, সেজন্য বালির তাপমাত্রা বেড়ে যায়। স্টিল বা লোহা তাপ শোষণ করে, সেজন্য সেগুলো তাপমাত্রা বেড়ে যায়, সেগুলো গরম হয়ে যায়। ঠিক সেম ভাবে এই স্তরে ওজোন থাকে, ওজোন উৎপন্ন হওয়ার সময় তাপমাত্রা বৃদ্ধি পায়, আর সূর্যালোক থেকে আসা ক্ষতিকর ইউভি রশ্মিগুলোকে শোষণ করে বিদায় তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন একটি, যে স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কেন? সবাই কি বুঝতে পেরেছো? স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কেন সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে লিখো। স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কেন সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে লিখো। একজন লিখছে ওজোনটা কিভাবে উৎপন্ন হয়। আসলে ওজোনটা কিভাবে উৎপন্ন হয় সেটা দেখাতে গেলে আমাকে বিক্রিয়া দেখাতে হবে, তারপরও তুমি যেহেতু প্রশ্ন করছো আমি দেখাচ্ছি। মূলত উপরে কি থাকে জানো? উপরে এভাবে অক্সিজেনের অণু থাকে, এইটা একটা অক্সিজেনের অণু, সূর্য থেকে যে ইউভি রশ্মি আসতেছে এই ইউভি রশ্মি, ঠিক আছে, এই অক্সিজেনের অণুটা ভেঙে এরকম অক্সিজেন পরমাণু তৈরি করতে পারে। যে অক্সিজেন পরমাণুগুলো তৈরি হয় সেগুলো অক্সিজেনের অণুর সাথে যুক্ত হয়ে এইখানকার একটা অক্সিজেন অণু একটা অক্সিজেন পরমাণু মিলে একটা ওজোন হয়। আবার এখানকার একটা অক্সিজেন অণু এখানকার একটা অক্সিজেন পরমাণুর সাথে মিলে ওজোন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 2 অণু ওজোন তৈরি হইল, সেটার জন্য অক্সিজেন প্রয়োজন হইল 3 অণু। প্রত্যেকে 1 অণু অক্সিজেন ভাঙছে, আর বাদ বাকি 2 অণু অক্সিজেন যেরকম ছিল সেরকম ছিল, সবগুলো মিলে 2 অণু কি করছে? ওজোন তৈরি করছে। এইভাবে এই স্তর ওজোনগুলো অক্সিজেন থেকে সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু তৈরি হয়। ঠিক আছে, ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। চলো এর পরের স্তরে চলে যাই। যখন স্ট্র্যাটোস্ফিয়ার থেকে আমরা মেসোস্ফিয়ারের দিকে যাই, যখন স্ট্র্যাটোস্ফিয়ার থেকে আমরা মেসোস্ফিয়ারের দিকে যাই, তখন কি ঘটনা ঘটে দেখো। টেম্পারেচার -2 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে -92 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। -92 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আমাকে ব্যাখ্যা দিতে হবে -2 ডিগ্রি সেলসিয়াস থেকে -92 ডিগ্রি সেলসিয়াস হওয়া মানে তাপমাত্রা হ্রাস পাওয়া। আমাকে ব্যাখ্যা দিতে হবে তাপমাত্রা হ্রাস পেয়েছে কেন। এটার সঠিক উত্তর হচ্ছে তাপমাত্রা হ্রাস পেয়েছে এর একটাই কারণ, সেটা হচ্ছে এখানে যে ওজোন গ্যাসগুলো ছিল মেসোস্ফিয়ারের যতই উপরের দিকে যেতে থাকি সেখানে ওজোনের পরিমাণ কমতে থাকে। আমি আবার বলছি, ওজোন যে গ্যাসগুলো ছিল ওজনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে কোন স্তরে? মেসোস্ফিয়ারে। আর উপরের দিকে গিয়ে ওজনের পরিমাণ কমে যায় বিদায় ধীরে ধীরে ওজোন যদি না থাকে তাপ তো ধরে রাখতে পারবে না, ফলে ধীরে ধীরে তাপমাত্রার পরিমাণ কি হয়ে যায়? কমে যায়। তোমরা একটা জিনিস জানো কিনা জানি না, এসি যেখানে চলে সেখানে কিন্তু ধুলোবালি থাকতে পারে না। এটা এসির মেশিনের জন্য, সেটার জন্য না, এটা ছাড়া অন্য আরেকটি কারণ আছে। যেখানে ধুলোবালি থাকে সেগুলো তাপ ধরে রাখে, সূর্যের তাপ হিট ধরে রাখে, সেগুলো গরম থাকে, সহজে ঠান্ডা হয় না। কিন্তু ধুলোবালি যদি না থাকে সেখানে ইজিলি ঠান্ডা করা যায়। এই জন্য দেখবা রুম যখন নিট এন্ড ক্লিন করে ফেলবা সেটাতে একটা আলাদা শান্তি লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। এখানেও সেম, ওজোন গ্যাসগুলো যেখানে থাকে ওইখানকার টেম্পারেচার বেশি থাকে, কারণ সেগুলো হিটকে অ্যাবজর্ব করে। আমি এখানে দেখাইছিলাম। একইভাবে ওজোনের পরিমাণ কমে গেলে হিটের পরিমাণটাও কমে যায়, সেজন্য মেসোস্ফিয়ারে ধীরে ধীরে হিটের পরিমাণ কমে যায়। সবাই একটু বুঝছেন কিনা আমাকে বলেন, মেসোস্ফিয়ারে গিয়ে হিটের পরিমাণ কমে গেছে কেন?
মেসোস্ফিয়ারে গিয়ে হিটের পরিমাণ কমে গেছে কেন? সবাই বুঝতে পারছেন কিনা? মেসোস্ফিয়ারে গিয়ে হিটের পরিমাণ কমে গেছে কেন? ভেরি গুড। এবার চলো আমাদের লাস্ট 92 ডিগ্রি সেলসিয়াস থেকে থার্মোস্ফিয়ারের দিকে যখন যায়, থার্মোস্ফিয়ারের দিকে যখন যায় -92 ডিগ্রি সেলসিয়াস থেকে, সেটা তাপমাত্রা বেড়ে হয়ে যায় 1200 ডিগ্রি সেলসিয়াস। ও মাই গড, এখানে সবগুলোতে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, কিন্তু এত দ্রুত তাপমাত্রার পরিবর্তন হয় নাই। থার্মোস্ফিয়ারে খুব দ্রুত তাপমাত্রা বাড়তে থাকে। আমি আবার বলছি, থার্মোস্ফিয়ারে খুব দ্রুত তাপমাত্রা বাড়তে থাকে। এর পেছনের রিজন কি? এর পেছনের রিজন হচ্ছে, তোমরা কিছুক্ষণ আগে দেখছো থার্মোস্ফিয়ারের মধ্যে কিছু এই গ্যাস থাকে, যেমন নাইট্রাস অক্সাইড গ্যাস, অক্সিজেন আয়ন গ্যাস, অক্সিজেন প্লাস গ্যাস, এভাবে কিছু গ্যাসগুলো থাকে। এই গ্যাসগুলোর কাজ হচ্ছে সূর্য থেকে যখন তাপ আসে তখন এরা উচ্চ শক্তি সূর্যের আলো শোষণ করে। আমি আবার বলছি, হঠাৎ করে থার্মোস্ফিয়ারে দ্রুত তাপমাত্রা বেড়ে যায় কেন? থার্মোস্ফিয়ারে দ্রুত তাপমাত্রা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, থার্মোস্ফিয়ারে যে গ্যাসগুলো থাকে সেগুলো আসলে সূর্যের আলো থেকে যে তাপ শক্তিটা আসে, উচ্চ শক্তি সম্পন্ন তাপ শক্তিটা শোষণ করে নিজেরা বিভিন্ন আয়নে কি হয়ে যায়, পরিণত হয়ে যায়। সেজন্য এই স্তরের টেম্পারেচার মান দ্রুত বৃদ্ধি পায়। তাহলে দেখো তো কাহিনী কি হইলো? কাহিনী হইলো, প্রথমে তাপমাত্রা হ্রাস পাইছে, তারপর তাপমাত্রা বৃদ্ধি পাইছে, এরপর তাপমাত্রা আবার হ্রাস পাইছে, এরপর তাপমাত্রা আবার বৃদ্ধি পাইছে। চারটি ঘটনা আমি ব্যাখ্যা করছি। কতটুকু বুঝছো আমি জানি না, তবে আমি চেষ্টা করছি জিনিসটা বোঝানোর জন্য। সবাই কি এখন বুঝতে পারছো? পারবা? তাপমাত্রা কখন কমে, তাপমাত্রা কখন বাড়ে, সবাই পারবা কিনা একটু কমেন্টে লিখো। সবাই বুঝছো কিনা একটু কমেন্টে লিখো। তাপমাত্রা কখন বাড়ে, তাপমাত্রা কখন কমে? ঠিক আছে, ওকে, সবাই বলছে বুঝছে, তবে কয়েকজন লিখছে আবার বুঝছে। এখানে কয়েকজন মনে হয় অ্যাংরি রিয়েক্ট দিছে। আসলে আমি তো রিয়েক্ট দেখার সুযোগ পাই নাই, তবে লাভ রিয়েক্ট গুলো দিলে মাঝে মধ্যে দেখি আর কি, কে কে লাভ রিয়েক্ট দিছে আমাকে সেটা দেখি। বাদ বাকিগুলো তোমাদের সমস্যা হলে আমাকে বলিও। হ্যাঁ, কয়েকজন আমাকে জাস্ট কি দিছে, যে বলছে আরেকবার বুঝাতে, ওদের জন্য জিনিসটা আমি আরেকটু নিট এন্ড ক্লিন করে বুঝাতে চাই। আসলে আমি গ্রাফটা সহ বুঝিয়ে দিতে চাই। খেয়াল করো, আমার পড়ানোর সিস্টেম হচ্ছে, যতক্ষণ টপিক কমপ্লিট হবে না, টপিক সহজ হতে পারে, টপিক কঠিন হতে পারে, টপিক তথ্যবহুল হতে পারে, বিভিন্ন রকম টপিক হতে পারে, বাট আমি যতক্ষণ আমার স্টুডেন্টরা টপিক বুঝবে না, ততক্ষণ আমি নতুন টপিক শুরু করতে রাজি না। আমার স্টুডেন্টদেরকে টপিক বুঝতেই হবে, কারণ এখানে আসছে বুঝার জন্য, পড়ার জন্য, শিখার জন্য। যদি এখানে সে শিখতে না পারে, তাহলে শিখবে কখন? কোত্থেকে শিখবে? খেয়াল করো। ফার্স্ট কথা হচ্ছে, আমরা কি করছি, আমরা দেখছি এই ট্রপোস্ফিয়ারের ব্যাপারটা ছিল, পৃথিবী পৃষ্ঠের দিকে তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে উপরের দিকে যেতে যেতে ধুলোবালি বা অন্যান্য গ্যাসের পরিমাণ কমে যায় বিদায় তাপমাত্রা কিছুটা কমে -56 হয়। এখন সেটা যদি আমি গ্রাফে দেখাতে যাই, মনে করো আমি এই গ্রাফটাতে দেখাবো, ঠিক আছে? এই গ্রাফে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 15 ডিগ্রি সেলসিয়াস মানে মনে করলাম 20 ডিগ্রি সেলসিয়াসের একটু আগে। তাহলে 15 ডিগ্রি সেলসিয়াসের থেকে উপরের দিকে ওঠার সময় তাপমাত্রা কমতেছে, কমতে কমতে -56 এ যাবে। এই ফিগারটা দেখো, এটা হচ্ছে -40, এটা হচ্ছে -60।
তাহলে -56 হইলে 60 আর 40 এর আশেপাশে কোনো জায়গা হবে। আমি এতটুকু পর্যন্ত ধরে নিলাম -56। তাহলে দেখো এ যতই উপরের দিকে যাচ্ছে ততই তাপমাত্রা কমছে, কমছে বিদায় রেখাটা এদিকে চলে আসছে, কমছে বিদায় রেখাটা এদিকে চলে আসছে। এদিকে কেন? কারণ তাপমাত্রা কমতেছে। কতটুকু থেকে কতটুকু কমছে? এই বিন্দুটাকে যদি তুমি 15 ডিগ্রি সেলসিয়াস ধরো, এই বিন্দুটাকে যদি তুমি 56 ডিগ্রি সেলসিয়াস ধরো, 15 ডিগ্রি সেলসিয়াস থেকে যতই উপরের দিকে গেছে তাপমাত্রা কমছে, কমতে কমতে -56 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সবাই বুঝছো কিনা একটু কমেন্টে লিখো। সবাই গ্রাফটা বুঝছো কিনা একটু কমেন্টে লিখো। আচ্ছা, অনেকেই লিখছেন নিচে দেখা যাচ্ছে না। ভেরি গুড, বলবা না আমাকে? এই যে নিচে দেখা যায় মতো করে দিলাম। ওকে, এবার খেয়াল করো, এটা ছিল আমাদের ট্রপোস্ফিয়ার। এরপর স্ট্র্যাটোস্ফিয়ারের ঘটনা কি ছিল? স্ট্র্যাটোস্ফিয়ারে -56 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস আরামসে। এখানে কিন্তু তাপমাত্রা বাড়ছে। মনে রাখবা ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে ট্রপোপজ আছে, ওই কতটুকু পর্যন্ত সবকিছু পজ থাকবে, মানে এতটুকুর মধ্যে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এরপর আবার -56 থেকে তাপমাত্রা বাড়তে বাড়তে -2 হবে। তুমি জানো এটা যদি -56 হয়, এটা যদি 0 হয়, 0 একটু আগে থেকে হবে -2 ডিগ্রি। তাহলে আমরা যদি এভাবে করে করি, মনে করলাম এটাই হচ্ছে -2 ডিগ্রি, ফলে এই স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে তাপমাত্রাটা এভাবে বাড়বে, তাপমাত্রাটা এভাবে বাড়বে, বেড়ে সেটা কত হবে? -56 থেকে -2 ডিগ্রি সেলসিয়াস। আমি আবার বলছি -50 ডিগ্রি সেলসিয়াস থেকে -2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা -56, এটা -2। এরপরে মেসোস্ফিয়ার যেটা ছিল, সেখানে -2 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা আবার কমে -92 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তাহলে এটা যদি -2 ডিগ্রি সেলসিয়াস হয়, এটা -40, -60, -80, -100, -92 মানে 100 এর আগে, মনে করলাম এতটুকু। তাহলে এটার তাপমাত্রা কমছে বিদায় এদিকে। মনে রাখবে এদিকে আসছে দুইবার, এই দুইবার তাপমাত্রা কমছে, এদিকে গেছে দুইবার, যেই দুইবার এদিকে গেছে ওই দুইবার তাপমাত্রা বাড়ছে। এর পরের স্তরে -92 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বেড়ে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। সেজন্য এটা 0 ডিগ্রি সেলসিয়াসকে ক্রস করছে। সবাই গ্রাফটা বুঝছো কিনা দেখি বলো তো। আমি আবার বলছি, গ্রাফ থেকে সহজে বুঝার নিয়ম, এদিকে আসছে যেটাতে সেটা তাপমাত্রা কমছে, ট্রপোস্ফিয়ার। আবার এদিকে আসছে যেটাতে তাপমাত্রা কমছে, মেসোস্ফিয়ার। এদিকে গেছে যেটা তাপমাত্রা বাড়ছে, এটার নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এদিকে গেছে যেটা, সেটাতে তাপমাত্রা বাড়ছে, থার্মোস্ফিয়ার। কেন কমছে, কেন বাড়ছে, ঘটনাগুলো আমি এক্সপ্লেইন করছি। সবাই বুঝছো কিনা একটু বলো। সবাই বুঝছো কিনা একটু বলো, কমেন্টে লিখো সবাই বুঝতে পারছো কিনা। এখানে কিছু একটা প্রবলেম হয়ে গেছে মনে হয় আজকের ক্লাসে। আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে অনেকেই বিভিন্ন রিয়েক্ট দিতে দিতে ফিল আপ করে ফেলতেছে। এটার জন্য অন্যরা বিরক্ত হচ্ছে, তারা আবার জিজ্ঞেস করতেছে এই রিয়েক্ট দিচ্ছ কেন, ওই রিয়েক্ট দিচ্ছ কেন। হ্যাঁ, একটু পড়ার দিকে মনোযোগ দাও। যদি সমস্যা থাকে আমাকে বলো, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবা, প্রবলেম থাকলে বলবা। চলো আমরা এরপরে আজকের ক্লাসের লাস্ট টপিকটা একটু দেখবো। চলো আমরা আজকের ক্লাসের এর পরের টপিকটা দেখি। ইয়েস, কিছুক্ষণ আগে যে কথাটা বলছি, কিছুক্ষণ আগে সেটা বলছিলাম ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাওয়া যায়, মনে করো এটা ভূপৃষ্ঠ। কিছুক্ষণ আগের কথাটা আমি আরেকবার রিপিট করতেছি। এটা মনে করো ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে চাপের পরিমাণ কমতে থাকে। এইভাবে আমি উপরের দিকে যাব,
যতই উপরের দিকে যাব ধীরে ধীরে চাপের পরিমাণ কমতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবং দেখা যায় একটি ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে প্রথম তিনটি স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই তিনটি স্তরে বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো থাকে গ্যাসের ঘনত্ব সমান থাকে। এই তিনটি স্তরে গ্যাসের ঘনত্ব সমান থাকে। কথা বুঝো, ঘনত্ব সমান থাকে। কিন্তু থার্মোস্ফিয়ারে যেতে যেতে তখন শুধু থার্মোস্ফিয়ার ঘনত্ব সমান থাকে না। আমাকে এক্সপ্লেন করার সুযোগ দিবা, আমি সবগুলো এক্সপ্লেন করব। তাহলে স্যার ঘনত্ব সমান থাকে কথাটার মানে কি? ঘনত্ব সমান থাকে না কথাটার মানে কি? ভাই ঘনত্ব সমান থাকে এই কথাটার মানে হচ্ছে, মনে করো আমাদের পৃথিবীতে আমরা যেখানে আছি এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো বললাম ট্রপোস্ফিয়ারে সবগুলো গ্যাসের ঘনত্ব সমান, সবগুলো গ্যাসের ঘনত্ব সমান। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে বাংলাদেশের বাতাসের মধ্যে অক্সিজেন যে পরিমাণ পাওয়া যাবে, সৌদি আরবের বাতাসেও অক্সিজেন একই পরিমাণ পাওয়া যাবে। বাংলাদেশের বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড যে পরিমাণ পাওয়া যাবে, সৌদি আরবের বাতাসেও কার্বন ডাই অক্সাইড সেই পরিমাণে পাওয়া যাবে। এটা মানে হচ্ছে সব জায়গায় গ্যাসের ঘনত্বটা সমান। কিন্তু তোমরা যদি চিন্তা করো এরকম তো না হওয়ার কথা ছিল। বাংলাদেশে গাছপালা বেশি, ফলে এখানে অক্সিজেন প্রডিউস হচ্ছে বেশি। অক্সিজেন প্রডিউস হলে তো এখানে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকবে। সৌদি আরব যেহেতু মরুভূমি জায়গা, সেখানে কোনো গাছ টাছ নাই, সুতরাং সেখানে কোনো কি হবে না। সৌদি আরবে যেহেতু কোনো গাছ টাছ নাই, সুতরাং সেখানে আমরা কোনো কি পাবো না, অক্সিজেন পাবো না। এমনটা হওয়ার কথা ছিল না। কিন্তু এটা যেহেতু সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, তিনি সমবন্টন করছে। পৃথিবীতে যেহেতু প্রাণীরা থাকবে, সব জায়গায় এই গ্যাসের ঘনত্ব সমান থাকে। আর যে সকল স্তরের গ্যাসের ঘনত্ব সমান থাকে তাদের নাম হচ্ছে সমমণ্ডল। হিসাব করলে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার বা 50 কিলোমিটার পর্যন্ত এই ঘনত্বটা সমান পাওয়া যায়। তিনটি স্তরে এগুলো সমান থাকে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। আমি রিপিট করছি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই তিনটি স্তরে গ্যাসের পরিমাণ সমান থাকে, ঘনত্ব সমান থাকে না। ভালো করে বুঝো, ঘনত্ব সমান থাকে না। কথাটার মানে কি? কথাটার মানে একটা জায়গায় অক্সিজেন পাওয়া যায়, অন্য জায়গায় অক্সিজেন পাওয়া যায় না। একটা জায়গায় ওজোন পাওয়া যায়, অন্য জায়গায় ওজোন পাওয়া যায় না। যদি এরকম হয়, এই কথাটার মানে হচ্ছে ঘনত্ব সব জায়গায় সমান নয়। বা একটা জায়গায় 20% আর একটা জায়গায় 5%। ভাগ্যিস এটা পৃথিবীর ক্ষেত্রে আমরা যেখানে আছি সেখানে হয় না। এটা হচ্ছে উপরের দিকে। উপরের দিকে কোন স্তর? সেটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। এবং এখানে সমান থাকে না বিধায় এটার নাম হচ্ছে বিষমমণ্ডল। তাইলে বায়ুমণ্ডলকে গ্যাসের ঘনত্বের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়, সমমণ্ডল, বিষমমণ্ডল। সমমণ্ডল মানে যেখানে গ্যাসের ঘনত্ব সমান, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। বিষমমণ্ডল যেখানে গ্যাসের ঘনত্ব সমান না, থার্মোস্ফিয়ার। সবাই বুঝছো কিনা কমেন্টে লিখো। সবাই বুঝতে পারছেন কিনা কমেন্টে লিখেন। সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে লিখেন। মারজানা মেহরিন লিখছে বুঝেছি। হামিম হাসান লিখেছে বুঝছি স্যার। মিনহাস লিখছে জি বস বুঝেছি। অপরা নরিন লিখছে বুঝছি। বিজয় দে লিখছে বুঝছি। মোহাম্মদ রাহাত লিখছে বুঝছি। নজরুল ফাহিম লিখছে বুঝছি। প্রাপ্তি দে লিখছে বুঝছি। অনেকে লিখছে অল ক্লিয়ার। ওকে, ভেরি গুড।
তাইলে সবাই যেহেতু ভালো করে বুঝে গেছো, আলহামদুলিল্লাহ আমরা এতটুকু পর্যন্ত শেষ করলাম। তোমরা সবাই জানো আমাদের সেকেন্ড পেপার কোর্সে এখনো আমরা ভর্তি নিচ্ছি, যে 7 দিন আমি তোমাদের সবার জন্য ক্লাসগুলো উন্মুক্ত রাখছি। সবাই কি করতে পারবা, ক্লাসগুলো করতে পারছো, এখনো তোমরা নিজেরাও করতে পারছো, তোমাদের ফ্রেন্ডরাও করতে পারবে। যারা লাইভে ছিল না ওরা ক্লাসগুলো আমি রেকর্ডেড রেখে দিচ্ছি, লাইভের পরে ক্লাসগুলো করতে পারবে। আমাদের সেকেন্ড ইয়ার কেমিস্ট্রিতে আমরা 6 মাস ধরে পড়াবো, এবং তোমরা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা টপিক অনেক ডিটেলসে পড়ানোর চেষ্টা করি। যেগুলো কঠিন টপিক আমি সেগুলোতে টেকনিক দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেগুলো ব্যাখ্যামূলক টপিক সেগুলোতে আমি গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করি। অর্থাৎ অ্যাজ এ টিচার হিসেবে আমার পক্ষ থেকে আমি 100% কি দিয়ে 100% দিয়ে স্টুডেন্টদেরকে পড়ানোর চেষ্টা করছি। তোমাদের মধ্যে যারা সেকেন্ড পেপার কোর্সে আমাদের সাথে যুক্ত হতে চাও, তারা এখন যদি অর্থাৎ ক্লাস চলাকালীন এই সময়টার মধ্যে যদি যুক্ত হও, তাহলে কোর্স ফি থাকবে 4000। এটা শেষ হয়ে গেলে 7 দিনের যে সুযোগটা দিছি, এটা অলরেডি আজকের ক্লাস সহ 2টা ক্লাস পেয়ে গেছে। এরপরে যদি তোমরা এটাতে ভর্তি হও তখন কিন্তু কোর্স ফি হয়ে যাবে 7000। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।